ক্লাস 11-এর আজকে আমি সীমা শুরু করব। দেখো, সীমা হলো তোমাদের যে ক্যালকুলাস পার্টটা আছে অঙ্কের, তার একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো সীমা তোমাদের কাছে সম্পূর্ণভাবে নতুন। সীমা কথাটা হয়তো আমরা বাস্তবে শুনে থাকতে পারি বা বাংলার বইতে হয়তো শুনেছি, কিন্তু অঙ্কতে এই সীমা কীভাবে ব্যবহার হয় বা জিনিসটা কি সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো চলো আজকে আমরা একটু সীমা ব্যাপারটা কি, ক্যালকুলাসের সীমা বলতে কি বোঝানো হয়েছে সেটা একটু আলোচনা করি। সীমা শুরু করার আগে সীমার যে ধারণা, এটা তো ক্যালকুলাসের একটা পার্ট, অঙ্কে এর কি ধারণা বা অঙ্কে কিভাবে এর ব্যবহার শুরু করব সেটা একটু আলোচনা করি। তাহলে প্রথমে আমরা শিখব সীমার ধারণা। এটা দিয়ে আমরা সীমা চ্যাপ্টারটা শুরু করব। সীমার ধারণা, আগে ধারণাটা নেই যে সীমা জিনিসটা কি। সীমা ধারণা বলতে গেলে তোমাকে একটা কোশ্চেন দিয়ে অঙ্কটা আমি শুরু করি। কোশ্চেনটা হলো x=1 বিন্দুতে fx=x² - 1 x - 1 এর মান কত। তাহলে একটা কোশ্চেন দিয়ে আমি শুরু করলাম যে x=1 বিন্দুতে fx=x² - 1 x - 1 এর মান কত। দেখো, কোশ্চেনটা দেখতে তোমাদের খুবই সহজ লাগছে এবং ক্লাস 9-এ আমরা এর ধারণা পেয়েছি কিভাবে মান বের করতে হয়। এতদিনে আমরা সবাই শিখে গেছি। সবাই ফটাফট অঙ্ক শুরু করে দাও। কীভাবে শুরু করবে? f(1) তাহলে 1² - 1 1 - 1, তাহলে উপরেও 0 আসছে, নিচেও 0 আসছে। 0/0, 0কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞাত হয়, তাই তো? অসংজ্ঞাত হয়। তাহলে মান কি তুমি পেলে? উত্তরে নিশ্চয়ই তুমি বলবে না, মানটা আমি পেলাম না, অসংজ্ঞাত হয়ে গেছে। তার মানে আমি এই কথাটাকে লিখতে পারি, অতএব x=1 বিন্দুতে fx=x² - 1 x - 1 এর মান অনির্ণেয়। তাহলে আমি এই কথাটা অঙ্কে বলে দেব যে x=1 বিন্দুতে fx এর মান অনির্ণেয়, অর্থাৎ নির্ণয় করতে পারলাম না। কিন্তু আমরা এইটুকু জানি যে অঙ্কতে পারবো না বলে এরকম কিছু হয় না। এখানেই ম্যাথমেটিশিয়ানরা তাদের চিন্তাভাবনা শুরু করলো। সত্যি কি x=1 বিন্দুতে fx এর মান আজ থেকে 50 বছর আগে অনির্ণেয় হলেও এখনও সেই অনির্ণেয় থেকে যাবে? তাহলে এ কি মান কি সম্বন্ধে আমরা কোনো ধারণা পাবো না। তো এই ধারণাটা পেতে গিয়ে, শুধু এইটুকু মান অনির্ণেয় থাকাতে এই ধারণাটা পেতে গিয়ে এই সীমা ব্যাপারটা সবার সামনে আসে। কিভাবে আমরা সেটা একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি। ধরো, আমি একটা বিজ্ঞানীদের মাথায় এটা এলো মাথায় যে আমি 1 বিন্দুতে মানটা পাচ্ছি না, ঠিক আছে, কিন্তু 1-এর একদম কাছের একটা বিন্দুতে মান বের করার চেষ্টা করি। তার জন্য একটা কাছের মান বোঝার জন্য আমি একটা রিয়েল লাইন টেনেছি। রিয়েল লাইনে আমরা জানি এখানে 0 থাকে, এখানে 1 থাকে, এখানে 2 থাকে, এদিকে -1 থাকে, এই আমাদের ধারণা আছে। তাহলে 1 যদি, এই বিন্দুটা যদি 1 হয়, 1-এর সব থেকে কাছে মান কত? সব থেকে কাছের মান কত? সেই কাছের মান খুঁজতে গিয়ে এখন যেটা উঠে আসছে, 1-এর সবচেয়ে নিয়ারেস্ট মান কত সেটা ধরতে গিয়ে এখন দু ধরনের মান আসছে। এক, 1-এর ডান দিকে থাকতে পারে সে, আবার 1-এর বাম দিকেও থাকতে পারে। তাহলে এই যে 1-এর ডান দিকে মানে এই দিকে থাকতে পারে, এটা ডান দিক, এদিকেও মানটা থাকতে পারে, আবার 1-এর বাম দিক এদিকেও থাকতে পারে। তোমার মনে কোশ্চেন আসতে পারে, স্যার 1-এর বাম দিকে তো 0 আছে, 0 নিলে তো হয়। কিন্তু না, এভাবে 0 নেওয়া যাবে না। 1-এর সব থেকে কাছে, তুমি যতটা ভেবেছো তার থেকেও কাছে মানটা তোমাকে নিতে হবে।
তাহলে আমি বাম দিকে ডান দিকে এইটুকু বুঝতে পেরেছো যে 1-এর ডান দিকে যদি আমি মান নিই সেটা 1-এর থেকে সামান্য বড় হবে। এটা নিশ্চয়ই তোমাদের ধারণা আছে, যেহেতু 1-এর ডান দিকে তুমি যদি নাও সেটা 1-এর থেকে সামান্য হলেও বড় হবে, তাই তো। আর 1-এর বাম দিকে যদি নাও, যদি এই দিকে নাও, বাম দিকে যদি নাও, তাহলে সেটা 1-এর থেকে সামান্য হলেও ছোট হবে। তাহলে 1-এর কাছাকাছি মান বলতে 1-এর ডান দিকে অর্থাৎ 1-এর থেকে সামান্য বড়ও হতে পারে, আর 1-এর বাম দিকে অর্থাৎ 1-এর থেকে সামান্য ছোটও হতে পারে। আমি এরকম একটা মান খুঁজতে গিয়ে আমি এরকম একটা মান ধরছি, যে ধরি x = 1.0000001। আরও তুমি 0 বসিয়ে 1 নিতে পারো। যত তুমি 0-র পরিমাণ বাড়াবে সেটা 1-এর তত কাছাকাছি হবে, তাই তো। 1 পয়েন্ট, দেখো আমার অ্যাকচুয়ালি মান তো 1 চাই, তাহলে এইটুকু আমি কেন নিলাম? কারণ 1-এ মান নিলে তো আমি মানটা পাচ্ছি না। তাহলে আমার উদ্দেশ্যটা হবে এটা যে 1-এর একদম কাছাকাছি একটা মান নেব। তাহলে এই 0 সংখ্যা যত বাড়িয়ে 1 বসাবো তত কিন্তু 1-এর কাছাকাছি হবে। কিন্তু আমার ক্যালকুলেশানটা তো একটা লিমিট আছে, আমি তো অযথা 0 নিয়ে ক্যালকুলেশানটা কঠিন করে বোঝাতে পারবো না। সেই জন্য আমি 5টা 0 1 নিলাম। এবার আমি কি করব? অতএব f(1.5টা 0 1 নিলাম, তার মানটা আমি বের করতে চাই। দেখো তার মানটা কীভাবে বেরোবে সেটা তোমরা কি করবে, এই ফাংশানটা ক্যালকুলেটরটা ইউজ করো, ক্যালকুলেটর ইউজ করে এটা বসিয়ে তার স্কোয়ার করো, সেখান থেকে 1 বাদ দাও, তাকে ভাগ করো, এইটা থেকে 1 বিয়োগ করে ভাগ করো। এটা পুরো ক্যালকুলেটরের একটা কাজ, কিন্তু মানটা হয়ে কত আসবে সেটা আমি ক্যালকুলেটরটা ইউজ করে আমি মানটা কিন্তু বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। ক্যালকুলেটরের মানটা যেটা দেখাচ্ছে সেটা হলো 0.1234 0 1, ঠিক আছে। এই মানটা এলো, ওকে। আচ্ছা চলো, তার মানে কি এইটা মান এলো। এবার এই 1-এর পরে যত 0 আমি 1 নেব এখানে 0টা তত বাড়বে, ঠিক আছে। এইটুকু ধারণা পাওয়া গেল, ওকে। এবার চলো 1-এর, এটা হলো 1-এর কোন দিকে, এই যে x-এর মানটা এটা 1-এর কোন দিকে নিয়েছি? ডান দিকে, অর্থাৎ 1-এর থেকে বড় নিয়েছি তো, তাহলে 1-এর ডান দিক। এবার ধরি x-এর মান 1-এর থেকে ছোট নেব, মানে 0.9999999, 6খানা 9 নিলাম। এটা কিন্তু 1-এর বাম দিকে আছে, তাই না? বাম দিক ডান দিকটা কেন লিখছি, এটাও একটা ইম্পর্টেন্ট দিক, এটা আমার একটু পরে আমাদের লাগবে, এই জন্য বাম দিক ডান দিকের কনসেপ্টটা আমি দেওয়ার চেষ্টা করছি। তাহলে x-এর মান এবার কি করলাম, 1-এর বাম দিকে একটা মান নিলাম। এবার আমার কোশ্চেন হলো 1-এর বাম দিকে এইটা নিলাম কেন? আরও তো 9 নিতে পারতাম। হ্যাঁ আমি নিতে পারতাম, যত বেশি 9 নেবে তত ভালো, কিন্তু আমি একটা লিমিটেড 9 নিলাম যাতে আমি ক্যালকুলেটারে বসিয়ে মানটা বের করতে পারি, ঠিক আছে। এবার আমি ক্যালকুলেটারে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দেখি কত মানটা আসে। আচ্ছা ক্যালকুলেটর বসিয়ে যেটা আমি দেখছি, এইটা আসছে, ঠিক আছে, 1.9999 আসছে। এখন ঘটনা হলো যে দেখো আমি 1-এ তো মান পাবোই না, সেটা আমি প্রথমে দেখিয়ে দিয়েছি। 1-এ থেকে সামান্য বেশি নিয়ে আমি এটা পাচ্ছি, আর 1-এ থেকে সামান্য কম নিয়ে এটা পাচ্ছি। এবার এই দুটো যে মান পেলাম, এইটা আর এইটা, এই দুটো মানকে নিয়ে আমি এখন অ্যানালাইসিস করব। কি অ্যানালাইসিস করব না, আমি 1 পয়েন্ট যত 0 বেশি নেব তত 2 পয়েন্ট ততগুলো বেশি 0 আসবে। অর্থাৎ এই যে মানটা তুমি পাচ্ছ, এই আমি একটু বক্স করে দিই, এই যে তুমি মানটা পাচ্ছ এই মানটা কিন্তু আর যা হোক 2-এর কিন্তু খুব কাছাকাছি। 2 পয়েন্ট অনেকগুলো 0 1, মানে 2-এর তো কাছাকাছি। তাহলে আমি এটাকে অ্যাপ্রক্সিমেট হিসাবে আমি 2-এর সঙ্গে ইকুয়াল ভাবতে পারি, ঠিক আছে, আমি 2-এর সঙ্গে ইকুয়াল ভাবতে পারি। আবার এই যে মানটা দেখো 1.99999, এটাও দেখো 2-এর কিন্তু খুব কাছাকাছি। এটাকে আমি অ্যাপ্রক্সিমেট হিসাবে 2-এর কাছাকাছি একটা মান ভাবতে পারি।
তাহলে এইটুকু বোঝা গেল যে 1-এর মান আমি জানি না বটে, 1-এর ডান দিকের পয়েন্টের মান 2-এর কাছাকাছি, আর 1-এর বাম দিকের মান 2-এর কাছাকাছি। তাহলে আমি অঙ্কের ভাষায় এটাকে বলতে পারি, অতএব x = 1 বিন্দুতে আমি যে সিদ্ধান্তে পৌঁছালাম সেটা আমি এভাবে লিখব। অতএব x = 1 বিন্দুতে fx-এর মান 2-এর কাছাকাছি কাছাকাছি। এইটুকু আমি বুঝতে পারলাম যে fx-এর মান 2-এর কাছাকাছি কাছাকাছি মোটামুটি ব্যাপারটা কিছুটা হলো বোঝা গেল। কিন্তু 2 না, কিন্তু f(1) এর মান কিন্তু 2 নয়, 2 কিন্তু কোনোভাবে বেরোচ্ছে না, কিন্তু 2-এর কাছাকাছি একটা মান বেরোচ্ছে। এই যে কাছাকাছি 2-এর মান বেরোলো, বিজ্ঞানীরা এটাকেই নাম দিল লিমিট। তাহলে আমরা যে জিনিসটা এতক্ষণ ধরে বুঝলাম, এবার আমরা সেটাকে অঙ্কে অর্থাৎ লিমিটের ভাষাতে আমরা লিখে ফেলব। এই যে কাছাকাছি একটা মান পেলাম, সেটাকে বিজ্ঞানীরা অর্থাৎ ম্যাথমেটিশিয়ানরা তারা একটা জিনিসটাকে অঙ্কের ভাষায় রিপ্রেজেন্ট করলো। কিভাবে? দেখো আমি এবার সেটাই লিখব যে কিভাবে তারা অঙ্কের ভাষায় রিপ্রেজেন্টটা করবে। তারা বলল যে এটাকে অঙ্কের ভাষায় লিখে দাও, লিমিট x টেন্ডস টু 1 fx, আচ্ছা, সমান লিমিট x টেন্ডস টু 1 fx এর মানটা বসিয়ে দাও, x² - 1 x - 1। এই ফাংশানের লিমিটিং ভ্যালুটা হলো 2। এইরা বিজ্ঞানীরা এই যে এতক্ষণ ধরে আমি যেটা বললাম, যে গল্পটা করলাম, সেটাকে এক কথায় এইভাবে তারা লিখে দিল। ঠিক আছে? অর্থাৎ x = 1 বিন্দুতে fx = x² - 1 / x - 1 এর লিমিটিং ভ্যালু 2। অরিজিনাল ভ্যালুটাকে আমরা কিন্তু পেলাম না। অরিজিনাল ভ্যালুটা আমরা কেন কোনোদিন কেউ আর পাবে না, কিন্তু লিমিটিং ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 2, যেটা দিয়ে তুমি কাজ চালিয়ে দিতে পারো। ঠিক আছে? একটা সায়েন্টিফিকভাবে ব্যাপারটা কিন্তু বের করা হলো। লিমিটিং ভ্যালু, ওকে, কেটে গেছিলো লাইনটা, লিমিটিং ভ্যালু 2। তাহলে একটা সায়েন্টিফিকভাবে একটা ভ্যালু কিন্তু কাজ চালানোর মতো বের করা হলো, এটাকে বলা হয় লিমিটিং ভ্যালু। ঠিক আছে? তাহলে লিমিট জিনিসটা কী জিনিস শিখলাম। এবার এই যে আমি লিখলাম x টেন্ডস টু 1, এই জিনিসটা কি, লিমিট কেন ছোট করে লিমিট লিখেছি, কেন fx, এবার এগুলো আমি ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে? এবার আমরা আস্তে আস্তে অঙ্কের গভীরে আস্তে আস্তে যাব। তাহলে আমাদের প্রাথমিকভাবে ধারণাটা কিন্তু তৈরি হয়ে গেল যে লিমিট জিনিসটা অ্যাকচুয়ালি কী। এবার আমরা চলে যাব চলের সীমা। এবার আস্তে আস্তে আমরা ডিটেলসে প্রবেশ করব। প্রথমে শিখব চলের সীমা। চল বলতে কি x, তাহলে আমি ধরি x একটি বাস্তব চল আর অবাস্তব চল নিশ্চয়ই জানো তোমরা। x এর মান বাস্তব, একই, অবাস্তব কিছু না, আই দিয়ে কিছু হবে না। এবং এ একটি বাস্তব ধ্রুবক। ঠিক আছে? তাহলে আমি দুটো জিনিস ধরে নিচ্ছি, x একটা বাস্তব চল এবং এ একটা বাস্তব ধ্রুবক। আচ্ছা, ছবি একটা আঁকি, ছবি বলতে রিয়েল লাইনে ধরো এ এই পয়েন্ট, x এর মান এ, এবার এর মান 2, 4, 5, 10, 20 যা খুশি হতে পারে। আমি এ ধরেছি, এ আছে। এবার বলছে x এর মান এর দিকে অগ্রসর হতে চায়। তাহলে আমার কথাটা শুনেছ, x এর মান এর দিকে অগ্রসর হতে চায়। এবার x এর দিকে অগ্রসর দু রকমভাবে হতে পারে। এই দিক থেকে বাম দিক থেকে ডান দিকে গিয়ে অগ্রসর হতে পারে, আবার এই x
এইভাবে অগ্রসর হয়ে যেতে পারে, আবার এক্স এইভাবে অগ্রসর হয়েও উপরে এক্স লিখি আসতে পারে। দুদিক থেকে কিন্তু সে এর কাছাকাছি আসার চেষ্টা করবে, ঠিক আছে, যেহেতু দুদিকে খোলা। এবার এক্সের মান যখন এটা বাম দিক থেকে যখন ডান দিকে এর দিকে যাচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো এর বাম দিকে যে মানগুলো আছে সবই কিন্তু এর থেকে ছোট। তাহলে এক্সের মান এর থেকে ছোট মান গ্রহণ করতে করতে এর দিকে যাচ্ছে। আবার যখন ডান দিক থেকে এর দিকে আসছে তখন তুমি বলবে যে এক্সের মান এর মানের থেকে বড় মান গ্রহণ করতে করতে এর দিকে আসছে। তাহলে দুদিক থেকে এক্সের দিকে এর দিকে আসা যায়, একটা বাম দিক থেকে আর একটা ডান দিক থেকে, ঠিক আছে। তো এই ব্যাপারটা বুঝবো। এখন আমি ধরলাম যে এক্সের মান বাম দিক থেকে এর দিকে যাচ্ছে, ঠিক আছে। ধরি এক্সের মান বাম দিক থেকে এর দিকে যাচ্ছে। ধরি এক্সের মান বাম দিক থেকে এর দিকে অগ্রসর হচ্ছে, আমি এটা ধরে নিচ্ছি। এবার অগ্রসর হচ্ছে, এটাকে অঙ্কে এক্স টেন্স টু, এটা টেন্স টু আমি পরে লিখে দেব, এ মাথায় প্লাস প্রতীক, চিহ্ন বলবো না, প্রতীক বানান কি হবে? তয় দীর্ঘইকার হবে। প্রতীক দ্বারা এটাকে অঙ্কে এক্স দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে। এটাকে এক্স টেন্স টু এ প্লাস প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়, এইটাকে বাম দিক থেকে। আবার এক্সের মান ডান দিক থেকে এর দিকে অগ্রসর হলে এক্স টেন্স টু, একটু ভুল লিখলাম, এক্স টেন্স টু আমি প্রথম বাম দিক লিখেছি না, তাহলে এটা এ মাইনাস চিহ্ন দ্বারা চিহ্নিত করা, আমি একটু উল্টো হয়ে গেছে। যখন বাম দিক থেকে যাবে তখন মাইনাস, আর যখন এক্সের মান ডান দিক থেকে এর দিকে অগ্রসর হবে সেটাকে অঙ্কে এ প্লাস দ্বারা অগ্রসর হলে এ প্লাস হবে, সংক্ষেপে লিখে দিলাম। তাহলে বোঝা গেল। তাহলে এক্স টেন্স টু এ মাইনাস আর এক্স টেন্স টু এ প্লাস জিনিসটা কি সেটা কিন্তু মোটামুটি বোঝা গেল। অর্থাৎ এক্সের মান যদি এর থেকে কম দিক থেকে এর দিকে যায় সেটা এক্স টেন্স টু এ মাইনাস, আর এক্সের মান যদি এর থেকে বেশি মান গ্রহণ করতে করতে এর দিকে আসে তাহলে সেটাকে এক্স টেন্স টু এ প্লাস দ্বারা চিহ্নিত করা হয়, আমি লিখে দিলাম। এখন এই দুটো ব্যাপারকে একসঙ্গে কম্বাইন করা হবে, এক্স টেন্স টু এ প্লাস এক্স টেন্স টু এ মাইনাসকে একসঙ্গে কম্বাইন করে আমরা বলবো যে তা লিখছি এক্স টেন্স টু এ প্লাস ও এক্স টেন্স টু এ মাইনাস কে একত্রে বলা হবে এক্স টেন্স টু এ, জাস্ট এ, এক্স টেন্স টু এ একত্রে বলে দেওয়া হবে যে এক্স টেন্স টু এ, মানে এর মধ্যে দুটো আছে, এক্স টেন্স টু এ প্লাস এক্স টেন্স টু এ প্লাস, সেটাকে কম্বাইন করে এক্স টেন্স টু এ বলা হবে। এবং ভাষায় বললে এটাই বলবো, এটাকে তুমি পড়বে কিভাবে, এটাকে পড়বে তুমি এভাবে, পড়ার নিয়ম পাশে লিখে দেই,
পড়ার নিয়ম তুমি কীভাবে পড়বে না এক্স টেন্ডস টু এ অথবা অর এটাও পড়া যায় এক্স অ্যাপ্রোচেস টু এ। তবে উপরটা বেশি চলে, নিচেটা খুব একটা চলে না, দুরকমভাবে পড়া যায়, ঠিক আছে। এক্স টেন্ডস টু এ আর এক্স অ্যাপ্রোচেস টু এ, এভাবে পড়া যায়। এবং এ কে বলা হয় এক্স চলের সীমা। আরও কিন্তু এর অনেক ডেফিনেশান আছে, ঠিক আছে। আমি যেটা তোমরা বুঝতে পারবে আমি সেই অনুযায়ী বলার চেষ্টা করছি, আর ডিটেলসে যাচ্ছি না, আরও অনেক ডিটেলসে যাওয়া যায়, ঠিক আছে। একে বলা হয় এক্স চলের সীমা, তাহলে একে বলা হয় এক্স চলের সীমা। তাহলে চলের সীমা ব্যাপারটা কি বোঝা গেল, আমরা কীভাবে লিখবো সেটাও বুঝতে পারলাম। সেটা বাম দিক থেকে হতে পারে, ডান দিক থেকে হতে পারে। ডান দিক থেকে হলে এ প্লাস, আর বাম দিক থেকে হলে এ মাইনাস, আর দুটোকে কম্বাইন করলে টেন্ডস টু জাস্ট এ। আর পড়বে কীভাবে এক্স টেন্ডস টু এ অথবা এক্স অ্যাপ্রোচেস টু এ। ওকে, এবার আমরা চলে আসি অপেক্ষকের সীমা, ঠিক আছে। অপেক্ষকের সীমা ব্যাপারটা কি, এবার একটু সেটা নিয়ে আলোচনা করি। তা আগে শিখলাম কি চলের সীমা, এবার অপেক্ষকের সীমা। তার আগে লিখে নাও, ধরি এক্স একটি বাস্তব চল এবং এ একটি বাস্তব ধ্রুবক, ঠিক আছে। এটা আমরা প্রথমে লিখে নিলাম। এবং এফএক্স অপেক্ষকটি হলো এক্স চলের একটি অপেক্ষক। অবশ্য একটা নিয়ম আছে, এক্স চলের এক মান বিশিষ্ট অপেক্ষক, সেটা একটু লিখে দিই। এক মান বিশিষ্ট অপেক্ষক। তাহলে এফএক্সটা এক্স চলের এক মান বিশিষ্ট অপেক্ষক আমি ধরে নিলাম। এবার আমি কি করব, এই এফএক্সের সীমা বের করব। জিনিসটা কি, যেহেতু এক্স টেন্ডস টু এ হলে এক্স টেন্ডস টু এ মানে কি এক্সের মান এর দিকে অগ্রসর হচ্ছে। এক্স টেন্ডস টু এ দুভাবে হয়, এক্স টেন্ডস টু এ, যেহেতু এক্স টেন্ডস টু এ দুভাবে হয়, এক নম্বর কি এক্স টেন্ডস টু এ প্লাস, তাই তো, দুভাবে হয় তো। এক্স টেন্ডস টু এ প্লাস অর্থাৎ এক্সের মান এর ডান দিক থেকে এক্সের দিকে আসে। আমি এখানে ছবি এঁকে দিই, তাহলে এখানে এ আছে, তাহলে এইটা হলো তোমার এক্স টেন্ডস টু এ প্লাস, ঠিক আছে। একটু দেখে নাও, এক্স টেন্ডস টু এ প্লাস, ঠিক আছে। তাহলে হয় এক্ষেত্রে এক্স এর মান ডান দিক থেকে এর দিকে অগ্রসর হলে ধরি এফএক্স এর মান L1 এর
মানে মানটা ধরে নিচ্ছি, হ্যাঁ, L1-এর দিকে অগ্রসর হবে, আমি ধরে নিচ্ছি। দেখো ব্যাপারটা কিছু না, ব্যাপারটা তুমি একটু ভেবে নাও যে দেখো এক্সের মান এর দিকে এগোচ্ছে, তো তার মানে এক্সের মান এর থেকে বড়, অর্থাৎ ডান দিক থেকে বড় বড় মান ধরে এর দিকে এগোচ্ছে। তাহলে সেই যে বড় বড় মানটা তুমি ফাংশানে বসিয়ে দাও। ধরো আমি একটা কথায় উদাহরণ দিয়ে বলছি, ধরো এক্স টেন্স টু 2+, তার মানে 2 থেকে বড় কত, 2.01, 2.001, 2.0001, সেই মানগুলো তুমি এফএক্সে বসাচ্ছ। তাহলে এফএক্সেরও তো নতুন নতুন মান পাচ্ছ। তুমি ধরে নাও যে এক্স এর দিকে অগ্রসর হলে এফএক্সের মান L1-এর দিকে অগ্রসর হবে, এবং একে অঙ্কে প্রকাশ করা হয় এভাবে, এবং এটি প্রকাশ করা হয় লিমিট এক্স টেন্স টু এ, মাথায় প্লাস থাকে কিন্তু, হ্যাঁ, এফ এক্স ইকুয়াল টু L1। এটাকে অঙ্কে এইভাবে প্রকাশ করা হয়, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু L1। ঠিক আছে, আর এটাকে বলা হয়, একে বলা হয় এবং লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স কে বলা হয়, কি বলা হয়, ডান পক্ষের অপেক্ষক বলা হয় এফ এক্সের ডান পক্ষের অপেক্ষক, ডান পক্ষের সীমা, সরি অপেক্ষক না, ডান পক্ষের সীমা, রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। ঠিক আছে, রাইট হ্যান্ড লিমিট, কালটা ভরছি একটু ওয়েট, রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে, বা অনেকে, হ্যাঁ, এখানে রাইট হ্যান্ড লিমিট বলে। ঠিক আছে, এইটুকু থাক, বাকিটা আবার অঙ্কের সময় শিখবো। তাহলে যেটা লিখলাম সেটা একটু বলে দিই যে রাইট হ্যান্ড লিমিট কি না। রাইট হ্যান্ড লিমিটটা হলো, তুমি যখন চল কোনো একটা মানের দিকে অগ্রসর হয়, সেটা কিন্তু দুভাবে অগ্রসর হয়। প্লাসের ক্ষেত্রে, অর্থাৎ এক্সের মান এর ডান দিক থেকে এর দিকে যখন অগ্রসর হচ্ছে, আমি একটা উদাহরণ দিয়েছিলাম, ধরো এক্স টেন্স টু 2+, তাহলে এক্সের মান 2.01, 2.001, 2.002, এভাবে অগ্রসর হতে হতে যখন 2 এর দিকে অগ্রসর হচ্ছে, তখন এফএক্সের মানও চেঞ্জ হতে হতে L1-এর দিকে যদি অগ্রসর হয়, তাকে অঙ্কে আমরা প্রকাশ করি লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স সমান L1, এবং এটাকে বলা হয় এফ এক্সের রাইট হ্যান্ড লিমিট, এবার আমরা চলে যাব লেফট হ্যান্ড লিমিটে। 2 নম্বর পয়েন্টে আলোচনা করব। 2 নম্বর পয়েন্টে যেটা বলেছে সেটা হলো, 2 নম্বর পয়েন্টটা হলো এক্স টেন্স টু এ মাইনাস হলে, অর্থাৎ এক্সের মান এ -1 কেন লিখলাম, জাস্ট এ মাইনাস হলে, পাওয়ার একটু মাথার দিকে মাইনাসটা থাকে, হলে কি হবে। তাহলে এখানে আমি কি বলবো, অর্থাৎ এক্সের মান এর বাম দিক থেকে মান গ্রহণ করে অগ্রসর হলে, ধরে নাও অগ্রসর হলে ধরি এফ এক্সের মান, দেখো
এক্সের মান যখন চেঞ্জ হবে এফএক্সের মানও তো চেঞ্জ হবে। এফএক্সের মান L2 এর দিকে অগ্রসর হচ্ছে। ধরে নিচ্ছি যে এক্স অ্যাকচুয়ালি কি মানে অঙ্ক হলে বোঝা যাবে যে কার মান কোন দিকে অগ্রসর। এখন তো আমরা ধরে নিচ্ছি এক্সের মান এর বাম দিক থেকে মান গ্রহণ করে অগ্রসর হলে এফএক্সের মানটাও তো চেঞ্জ হবে, সেটা L2 দিকে অগ্রসর হবে। এবং একে প্রকাশ করা হয় লিমিট x টেন্ডস টু a মাইনাস fx সমান L2। আর একে বলা হয়, এবং এই যে লিমিট x টেন্ডস টু a মাইনাস fx কে বলা হয় fx এর বাম কি বলা হয় জানো, বাম পক্ষের সীমা। বাম পক্ষের সীমা ইংলিশে বলা হয় লেফট হ্যান্ড লিমিট। ঠিক আছে, তাহলে আমি তাহলে দুটো জিনিস আমরা জানলাম, একটা রাইট হ্যান্ড লিমিট, একটা লেফট হ্যান্ড লিমিট। ঠিক আছে, ওকে। আমরা চলে আসবো নেক্সট টপিকে, সীমার অস্তিত্ব নির্ণয়। এখন ঘটনা হলো এই যে সীমা আমি বলে চলেছি, বিভিন্ন বিন্দুতে আমি সীমা নির্ণয় করছি। যে কোনো বিন্দুতে যে কোনো ফাংশানের যে লিমিট অর্থাৎ সীমা অস্তিত্ব থাকবে অর্থাৎ এক্সিস্ট হবে তার কিন্তু কোনো মানে নেই। সেই সংক্রান্ত একটা ফান্ডামেন্টাল ল আছে। ঠিক আছে, এবার সেইটা নিয়ে আমি একটু আলোচনা করব। দেখো সীমার অস্তিত্ব নির্ণয় লটা কি, যে বলছে লিমিট x টেন্ডস টু a fx এর মান, সীমা বলতে কি এই জিনিসটার মান যে সবসময় বেরোবে তার কোনো গ্যারান্টি নেই। বলছে এর অস্তিত্ব থাকবে যদি এবার নিয়মটা বলবো, ঠিক লটা বলবো। যদি 1 নম্বর পয়েন্ট লিমিট x টেন্ডস টু a প্লাস fx ও লিমিট x টেন্ডস টু a মাইনাস fx এর অস্তিত্ব থাকে। আর 2 নম্বর হবে এবং এই দুটো যেন সমান হয়, অস্তিত্ব থাকে এবং এখানে এবং লিখে দাও, এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এবং লিমিট x টেন্ডস টু a প্লাস fx সমান লিমিট x টেন্ডস টু a মাইনাস fx হয়। মানে কি fx মানে মূল ফাংশনটার অস্তিত্ব, লিমিটের অস্তিত্ব থাকবে যদি তার প্লাস মাইনাসে অস্তিত্ব থাকে এবং তাদের মান যেন সমান হয়। আমি যে কোনো ফাংশানের মান a প্লাস করব অর্থাৎ x এর মান এর বাম দিক থেকে বা ডান দিক থেকে এর দিকে এগোবে, আর fx এর মান যে পেয়ে যাব তার কিন্তু কোনো মানে নেই, অনেক সময় নাও থাকতে পারে। তো যদি থাকে এবং তারা যদি সমান হয় তবেই আমি বলবো যে এর অস্তিত্ব আছে। ঠিক আছে, অস্তিত্ব আছে। ঠিক আছে, এবার আমি চলে যাব কখন অস্তিত্ব থাকবে না সেটা। আবার এটাও একটু জেনে রাখো, আবার লিমিট x টেন্ডস টু a fx এর অস্তিত্ব থাকবে না যদি 1 নম্বর পয়েন্ট
যদি থাকবে না, যদি ধরো এটা অস্তিত্ব করছে না, লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স ও লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স এর কোনো একটির অস্তিত্ব না থাকে, দুই যদি সমান না হয়, তারা অস্তিত্ব থাকলো কিন্তু তারা সমান হলো না, সেক্ষেত্রেও বলবো যে তাহলে অরিজিনাল যে ফাংশন এফ এক্স লিমিট তার অস্তিত্ব নেই। এবার অস্তিত্ব নিয়ে একটু ব্যাপার, এটা কোশ্চেনের মধ্যে থাকবে, তখন অঙ্ক করলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন তো থিওরি, অঙ্কতে যখন যাব ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আমরা অঙ্কে চলে যাই। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা দেখো, এক্সাম্পল আমি 1 দিয়েছি, বলছে যে এফ এক্স ইকাল টু মড এক্স, এফ এক্স ইকাল টু মড এক্স হলে লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্সের অস্তিত্ব আলোচনা করো। তাহলে ব্যাপারটা বোঝা গেছে যে একটু আগে যে অস্তিত্ব নিয়ে আমি কথা বলছিলাম সেই অস্তিত্ব আলোচনা করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা চলো এবার অঙ্কটা কীভাবে করতে হয় সেটা একটু দেখি। প্রথম তোমার কাজ হবে, এই যে মড এক্স ফাংশনটা দিয়েছে না, সেটাকে ভেঙে নাও। অতএব এফ এক্স ইকাল টু যে মড এক্স আছে তাকে ভেঙে নাও। দেখো মড এক্স ফাংশনটা আমরা ভাঙা আগের দিনই শিখেছি, আগের ক্লাসে, যে এটা এক্স হয় when এক্স গ্রেটার দেন 0, আর 0 হয় when এক্স ইকাল টু 0, আর মাইনাস এক্স হয় when মানে যখন এক্স লেস দেন 0। এটা কিন্তু আমরা আগের ক্লাসে শিখেছি। এবার আমরা কি করব, যে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স এই মানটা বের করব। ঠিক আছে, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স এই মানটা বের করব। তাহলে তুমি কি করে বের করবে না, প্রথম লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস লিখবে আর এফ এক্সের মানটা বসবে। এখন ঘটনা হলো, এই রিয়েল লাইনের দিকে একটু তাকাও, এখান থেকে তোমাকে বুঝতে হবে। ধরো 0 বিন্দুটা এটা, ঠিক আছে, 0 বিন্দুটা তোমার এটা ভালো করে আমি ঘুরিয়ে দিই ক্যামেরাটা। হ্যাঁ, 0 বিন্দুটা এইটা। এবার 0 প্লাস, এখানে কি আছে, এক্স টেন্ডস টু 0 প্লাস, অর্থাৎ এক্সটা এই ডান দিক থেকে 0-র দিকে আসছে, তাই তো। এবার বলো যে এক্সের মান 0-র ডান দিকে আছে, তাহলে এক্সের মান যেহেতু 0-র ডান দিকে আছে বা ডান দিক থেকে আসছে, তার মানে এক্সের মান কিন্তু সর্বদা 0-র থেকে বেশি থাকবে, কারণ এই দিকটা হলো 0-র থেকে বেশি মান। তাহলে এক্সের মানটা সর্বদা 0-র থেকে বেশি থাকবে, অর্থাৎ গ্রেটার দেন 0 থাকবে। তাহলে এখানে বলো ফাংশানে কোনটা গ্রেটার দেন 0, উপরটা। তাহলে সেই হিসেব মতো এখানে এফ এক্সের এই তিনটের মধ্যে কিন্তু এক্স ফাংশানটা আমরা নেব। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এফ এক্সের তো তিনটে রূপ, কোনটা নেব, এক্সটা নেব, অর্থাৎ প্রথমেটা নেব। এবার আমি কি করব, এক্সের জায়গায় 0 বসিয়ে দাও, দেখো 0 চলে আসছে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স, তার ভ্যালু কত আসছে, 0 আসছে। অর্থাৎ থিওরিতে যেটা L1 ছিল, সেই L1 এর মানটা এলো 0। এবার আমি কি করব না, নেক্সটটা বের করব, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স। তাহলে ব্যাপারটা বুঝে নাও যে 0 মাইনাস মানে এই দিক থেকে যাচ্ছে, অর্থাৎ বাম দিক থেকে যাচ্ছে। তার মানে কি, এই দিকে যে এক্সের মানগুলো যেগুলো আছে সবই 0 থেকে ছোট, অর্থাৎ লেস দেন 0, সেক্ষেত্রে এফ এক্সের মানটা হবে তোমার মাইনাস এক্স। তাহলে লিমিটের মতো লিখবে, এক্স টেন্ডস টু 0 মাইনাস লিখবে। এবার এফ এক্স না লিখে তার জায়গায় লিখবে, এখানে ব্র্যাকেট দিয়ে দেবে, আর এটা মাইনাস এক্স। এবার দেখো
আমি যখন সেই এক্সের জায়গায় 0 বসাবো তখন -0 মানে সেটাও সেই 0 হবে। এইটা হয়ে যাওয়ার পর কিন্তু এক্সের জায়গায় তোমরা ওই লিমিটটা বসিয়ে দেবো। দেখো 0 মাইনাস মানে 0 থেকে ছোট হতে হতে 0 দিকে এগোচ্ছে, তার মানে কি এক্সের মানটা 0 দিকে এগোচ্ছে এবং ফাইনালি তুমি এখানে এক্সের মান 0 বসিয়ে দেবে, যেটা পাবে সেটা তোমার হলো। তাহলে দেখো দুটো, এটা L1 এর মানও 0 বেরোলো, L2 মানও 0 বেরোলো। এখন একটা জিনিস আমি তোমাকে ওখানে থিওরিতে বলিনি, যদি দুটো মান সমান আসে না, ওটা আমি বলেছি যে যদি দুটো মান সমান আসে তাহলে বলবো কি এর অস্তিত্ব আছে। তাহলে লিখবো যেহেতু লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx সমান লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, যেহেতু এই দুটো মান সমান, থিওরিতে আমরা পড়েছি যেহেতু এই দুটো মান সমান, অতএব লিমিট x টেন্ডস টু শুধু 0 fx এর অস্তিত্ব আছে। তাহলে অস্তিত্ব আলোচনা করতে বলেছে, তাহলে অস্তিত্ব আছে আমরা পেয়ে গেলাম। এবং আমি বলবো যে যেহেতু দুটো সমান এবং এর মানটা এই এফএক্সের এই লিমিটের মানটা ওই 0ই হবে, এটা তোমার অ্যান্সার। এটা আমি বলিনি, প্রথম বললাম, ঠিক আছে। যদি এই দুটো লিমিট সমান হয়ে যায় তাহলে বলবে যে অরিজিনাল যে ফাংশান x টেন্ডস টু 0 অর্থাৎ x টেন্ডস টু 0 মাইনাস আর x টেন্ডস টু 0 প্লাসকে কম্বাইন করলে যে x টেন্ডস টু 0 হয় তার এফএক্সের মানটা 0। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো করতে শুরু করবে, ঠিক আছে। এবার আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব। দেখো দ্বিতীয় অঙ্ক আমি লিখে ফেলেছি, এক্সাম্পল 2, ঠিক আছে। এক্সাম্পল 2, fx ইকাল টু mod x বাই এক্স হলে লিমিট x টেন্ডস টু 0 fx-এর অস্তিত্ব আলোচনা করো। আমার প্রথম কাজ হবে কি, এই ফাংশনটাকে ব্রেক করা। দেখো নিচে x তো x থাকছে, উপরে mod x-টা x হয়ে যাবে when x গ্রেটার দেন 0, এটা আমরা জানি। তাহলে when x গ্রেটার দেন 0 তাহলে এটা x হয়ে যাবে, সেক্ষেত্রে x কেটে তাহলে 1 হয়ে গেল। আচ্ছা, আবার fx ইকাল টু mod x বাই এক্স, এটা মাইনাস x বাই এক্স হবে when x লেস দেন 0, এবং এই ক্ষেত্রে এটা কেটে হয়ে যাবে -1। তাহলে +1-এ একটা মান পাচ্ছি, -1-এ একটা মান পাচ্ছি, ঠিক আছে। এবার আমি কি করব, এবার আমি অঙ্কটা স্টার্ট করব, ঠিক আছে। আগের অঙ্কের মতো মনে করার চেষ্টা করো। আগের অঙ্কটা আমরা কী করেছিলাম, যে লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx, লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx না লিখে আমি দেখো 0 প্লাস অর্থাৎ 0 থেকে বেশি মানে এই মানটা 1 নেব। দেখো fx-এর মান কত, 1 তো, তাহলে fx-এর মান আমি 1 আগে থেকে বের করে রেখেছি, তাহলে 1 নেব, ঠিক আছে। যেই তুমি 1 নেবে তাহলে এই তো আর এখানে তো কোনো x থাকলো না, এখানে তো কোনো x নেই, তাহলে এর মান 1ই হবে। আবার তুমি নাও লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, যেহেতু আগে থেকে আমি বের করে রাখছি সেই জন্য এটা ডাইরেক্ট বসিয়ে দেবো 0 মাইনাস। দেখো fx-এর মান দেখো লেস দেন 0 হলে কত হয়, -1, তাহলে এখানে -1 বসিয়ে দেবো। যেহেতু এর মধ্যে x নেই তাহলে x-এর ভ্যালুটা আর বসবে না, -1 হয়ে যাবে। দেখো একবার +1 বেরিয়েছে, একবার -1 বেরিয়েছে, তাহলে কি বলবে, এরা সমান না, এদের অস্তিত্ব আছে, মানে এই দুটোর অস্তিত্ব আছে কিন্তু এরা সমান না। সমান না হলে যেহেতু চিহ্ন দিয়ে দাও, যেহেতু লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx নট ইকাল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, যেহেতু এটা সমান নয়, অতএব লিমিট x টেন্ডস টু 0 fx এর অস্তিত্ব নেই,
দেখেছো? তাহলে সমান না হলে অস্তিত্ব নেই, আর আগের বারে সমান হয়েছিল বলে অস্তিত্ব ছিল, এবং অস্তিত্ব থাকলে তার মানটা ওই সমান মানের সঙ্গে সমান হয়ে যাবে, আর অস্তিত্ব না থাকলে তাহলে তার তো মানই নেই, আর মান আর বেরোবে না। ওকে, তাহলে আমরা দুটো উদাহরণ আমরা কমপ্লিট করলাম। আজকের মতো থিওরি পার্টটা আর পড়াবো না, এখনও অনেক থিওরি পার্ট বাকি আছে, তবে সব এক ক্লাসে করব না। আজকে যেটুকু শিখলাম তার উপর কতগুলো অ্যাসাইনমেন্ট আমি দিচ্ছি। তোকে 1 নম্বর অ্যাসাইনমেন্ট, এফএক্স একটা ফাংশন, যখন এক্সের মান লেস দ্যান ইকুয়াল 0 তখন 0 হয়, আর গ্রেটার দ্যান 0 হলে 1/3 - x হলে লিমিট এক্স টেন্স টু 0 এফএক্সের অস্তিত্ব নেই, সেটাই তোমাকে দেখাতে হবে যে এর অস্তিত্ব নেই। ঠিক আছে, পরের অঙ্ক দেখো, এফএক্স সেই একই রকমভাবে এক্সের মান যখন লেস দ্যান ইকুয়াল টু 2 তখন এক্স প্লাস 2, আর এক্সের মান যখন গ্রেটার দ্যান 2 তখন 8 - x²। ঠিক আছে, হলে দেখাও যে এর লিমিট এক্সিস্ট করছে এবং সেটা 4-এর সঙ্গে সমান হচ্ছে। আর 3 নম্বরটা দেখে নাও, 3 নম্বর অ্যাসাইনমেন্টটা দেখো, যদি gx সমান এত যখন এটা হয়, তাহলে সে একই রকমভাবে এফএক্স চেঞ্জ করে আমি gx করে দিয়েছি, gx-এর অস্তিত্ব আছে কি না তোমাকে চেক করতে বলা হয়েছে, মানে আছে কি নেই সেটা তুমি বুঝে বলো। তাহলে এই অ্যাসাইনমেন্টগুলো আপাতত যে থিওরিগুলো শিখলাম তার উপর হলো। ওকে, বাই।